নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন দেশ দুনিয়া কলকাতা বা ডিডি কলকাতা। আমার এই নতুন ইউটিউব প্ল্যাটফর্ম বা চ্যানেল করার ব্যাপারে যারা উৎসাহ দিয়েছিলেন তাদের মধ্যে একজন ছিলেন ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায়, মার্কিন প্রবাসী চিন্তাবিদ, কিন্তু একেবারে জমির মানুষ। কলকাতায় নিয়মিত আসেন। প্রথম সাক্ষাৎকার ভিত্তির আমাদের যে সম্প্রচার, আমি তাই পার্থদাকে দিয়েই শুরু করছি। পার্থদা, আপনাকে নমস্কার। এই ডিডি কলকাতার অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি কলকাতায় আর কদিন রয়েছেন, তো প্রথমে দর্শকদের কাছে আমি পরিচয় করে দিই যে ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায় একসময় অতীতে আরএসএস করতেন, প্রথম 2 দশক জীবনের বাল্যকাল থেকে। পরবর্তীকালে এবং এখানে অধ্যাপনা করতেন বটানির। তারপর চলে যান আমেরিকার, ওখানে বায়োলজি পড়াতেন, ডক্টরেট করেন এবং পরে উনি জার্নালিজমে শিফট করেন, পড়াশুনো করেন। নম চমস্কির সাথে একাধিক তার সাক্ষাৎকার নেওয়া হয়, বিভিন্ন বিষয়ে গবেষণা করেন। আমেরিকার নিউ ইয়র্কের বাসিন্দারা আমাকে বলেছেন ট্রেড ইউনিয়নিস্ট হিসেবে পরিচিত। দীর্ঘদিন উনি শ্রমিক অধিকার নিয়ে লড়ছেন, মানব অধিকার নিয়ে লড়ছেন। একাধিক বই রয়েছে, তার মধ্যে যে সাম্প্রতিক বই, যে ভারত শেষ ধ্বংসের সন্ধিক্ষণে, সেই বইটা পার্থদা এইবার যখন কলকাতায় এসেছিলেন পড়ার পরে তার সাথে আমার বিস্তারিত আলোচনাও হয়েছে। পার্থদা, প্রথম কথা হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মে ভারত নিয়ে নিশ্চয়ই কথা বলবো, এবং আপনার কয়েকটা জায়গায় যে বক্তব্য শুনে আমার মনে হয়েছে আপনি হয়তো সঠিক জায়গায় পয়েন্ট আউট করেছেন, যে কারণে আমাদের প্রথম অনুষ্ঠান করেছিলাম যে বাঙালির যে সংস্কৃতি, সেটা কি এমন একটা আবর্তের মধ্যে পড়েছে, কোনো সংকটজনক পরিস্থিতি। অর্থাৎ আপনি তো গত 2-2.5 মাস এক্সটেন্সিভ ট্রাভেল করলেন, বহু মানুষের সাথে কথা বললেন। আপনার কি মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের যা বর্তমান পরিস্থিতি, বাঙালির যে নিজস্ব সত্তা, বাঙালির যে সংস্কৃতি, এই রাজনৈতিক অভিঘাতে পড়ে সাম্প্রদায়িক রাজনীতি আরো নির্দিষ্ট করে পড়লে, আমরা কি একটা সংকটজনক পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি? একেবারেই ভীষণ সংকটজনক একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা বাঙালিরা যাচ্ছি, এবং এরকম সংকট আমার জীবনে আমি কখনো দেখিনি। আপনি বলেছেন যে আমি দীর্ঘকাল এই আরএসএস হিন্দুত্ববাদী রাজনীতির সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলাম, এবং সেসব কথা আমি আমার অনেক বইতে, অনেক জায়গাতে আমি দেখেছি। সেগুলোর কথা অনেকেই জানে, তা সত্ত্বেও আমি একটুখানি বলছি, কারণ এমন একটা ভয়ঙ্কর সংকট যে এই কথাগুলো বলা দরকার। এই বাংলা ভাষায় এই বইটা আমি লিখেছি, দানবের পেটে 2 দশক, আরএসএস, বিজেপি ও হিংস্র হিন্দুত্বকে যেভাবে দেখেছি। এটা পিবিএস কলকাতায় প্রকাশ করেছিল। এই বইটা খুব জনপ্রিয় হয়েছে। এটা একটা ইংরেজি বইয়ের মানে বাংলা অনুবাদ। ইংরেজি বইটা, অরিজিনাল বইটা প্রথম বেরিয়েছিল 1998 সালে, ইন দ্য বেলি অফ দ্য বিস্ট। এটা দিল্লি থেকে বেরিয়েছিল। তো যাই হোক, যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে এই বইগুলোতেও আমি আমার প্রায় 20 বছরের আরএসএস জীবনের কথা বলেছি, এবং কেন আমি আরএসএস এ ছিলাম, আমার বাবার কারণে আমি ছিলাম। তখন আমার খুব বাচ্চা একটা ছেলে, আমি রাজনীতির কিছুই বুঝতাম না। তো সেইভাবে বহুকাল ওদের সঙ্গে থাকার পরে আমি যখন ওদের থেকে চিরকালের মতন বেরিয়ে আসি, সেও আজ থেকে 40 বছর আগেকার কথা আমি বলছি। তারপর থেকে আমি তাদের বিরুদ্ধে একটানা কাজ করে যাচ্ছি, এবং কাজটা যে করে যাচ্ছি সেটা কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে বা কোনো একটা সেন্স অফ ফ্রাস্ট্রেশন, বা আমাকে কোনো আমার ক্ষতি করা হয়েছিল বা এসব কিছু না। আমার বেরিয়ে আসার যে প্রধান যে কারণগুলো ছিল, তার মধ্যে রাজনৈতিক কারণ যেমন ছিল, আমি বুঝতে পেরেছিলাম যে এরা হচ্ছে একটা ভয়ঙ্কর, উগ্র, দক্ষিণপন্থী, সাম্প্রদায়িক, ধর্মান্ধ একটা সংগঠন, এবং এরা ভারতকে একেবারে ভেঙে চুরে একেবারে ধ্বংস করে দিচ্ছে। ভারতের যে প্লুরালিটি, ভারতের যে বহুত্ববাদ, ভারতের যে ধর্মনিরপেক্ষতা, ভারতের যে সহনশীলতা, ভারতের যে শান্তির বাণী, ভারতের যে রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, রামমোহন রায়, বিদ্যাসাগর, রামকৃষ্ণ পরমহংস, শ্রী চৈতন্য, তাদের আদর্শকে এরা এই হিন্দুত্ববাদের নামে একেবারে সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে।
আর আমি নিজে একজন 100% হিন্দু, আমি কমিউনিস্ট না। আমি স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করি গভীরভাবে। আমি মন্দিরে যাই। আমি আমি হয়তো খুব সাংঘাতিক একটা ধর্ম নিয়ে মাতামাতি একেবারেই করি না, কখনো করি না। এবং আমি বিজ্ঞানে বিশ্বাস করি। কিন্তু আমার মধ্যে একটা হিন্দু ধর্মের প্রতি একটা গভীর শ্রদ্ধার একটা জায়গা আছে। কিন্তু আমি দেখলাম যে এরা সেই যে সহনশীলতার, শান্তির, উদার যে হিন্দু ধর্ম সেটা এরা একেবারে ধ্বংস করে দিচ্ছে। এটা ছিল একটা কারণ। আরেকটা খুব বড় কারণ যেটা ছিল, সেই কারণটা হচ্ছে যে আমি বুঝতে পেরেছিলাম যে এরা আমাদের বাঙালিত্বকে ধ্বংস করে দিচ্ছে। যেটা আমার পক্ষে মেনে নেওয়া ভীষণ কঠিন। কারণ আমি একেবারে আদ্যোপান্ত বাঙালি এবং আমি রবীন্দ্রনাথের ভক্ত, আমি নজরুল ইসলামের ভক্ত, আমি সত্যজিৎ রায়ের ভক্ত, আমি সলিল চৌধুরী। মানে বাঙালিত্ব বলতে যা বোঝায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আমি দেখলাম যে এরা সেই বাঙালিত্বটাকে একেবারে ধ্বংস করে দিচ্ছে এবং বাঙালিদের সম্পর্কে বাংলা ভাষা, বাঙালি জীবন দর্শন, বাঙালির মাছ খাওয়া, বাঙালির ইতু পুজো, বাঙালির নীল ষষ্ঠী, বাঙালির চড়ক ষষ্ঠী, চড়ক পুজো, মানে বাঙালিত্ব বলতে আমরা যা যা বোঝাই, দুর্গা পুজো থেকে, লক্ষ্মী পুজো থেকে, সরস্বতী পুজো থেকে, এরা সেই বাঙালিত্বটাকে ভীষণভাবে ঘৃণা করে এবং বাঙালিদের যে স্বাধীনতা সংগ্রামে বাঙালিদের যে অবদান সেই সব নিয়ে এরা মানে তাদের মানে শ্লেষের, বিদ্রুপের শেষ নেই। এই বাঙালিত্বের প্রতি যে ভয়ঙ্কর আক্রমণটা আমি দেখেছিলাম আমার জীবনে, যে একটা মানে মারাঠি বর্গীদের একটা দল, সেইটা আমাকে কিন্তু পরে আরএসএস সম্পর্কে মূল্যায়ন করতে আমাকে অনেক বেশি সাহায্য করেছে। পার্থদা, একটা প্রশ্ন, আপনি যে সময়কার কথা বলছেন তখন তো বিজেপির না ছিল এ রাজ্যে কোনো এমপি, না ছিল কোনো এমএলএ, তারা 5% ভোট পেত। তখনকার অভিজ্ঞতার ভিত্তিতে বলছেন, কিন্তু আজকের পশ্চিমবঙ্গে যেখানে বিজেপি একটা ভয়ঙ্কর শক্তি হিসেবে উঠে এসছে এবং তারা আজকে প্রধান বিরোধী দল, তারা সমস্ত রকম পার্লামেন্টারি প্রসেসে অংশগ্রহণ করছে, রাজ্যের প্রায় 40% মানুষ তাদের সমর্থন করেন, এবং আমরা সেই ক্ষেত্রে অদ্ভুতভাবে দেখছি যে বাঙালিদের একটা বড় অংশ তারা বিজেপির পাশে গিয়ে দাঁড়িয়েছে, এবং যে তৃণমূলের যে নেতারা, এই শুভেন্দু অধিকারী থেকে তাপস রায়, তালিকা করলে দীর্ঘ তালিকা হবে, সেই তালিকায় মানে একসময় উত্তরবঙ্গের মন্ত্রী অশোক ভট্টাচার্য, যিনি পুরো নগর উন্নয়ন ছিলেন, শঙ্কর ঘোষ তার সহকারী ছিলেন, এখনো হাতে ট্যাটু বাঁধে শঙ্কর, সেই শঙ্কর বিজেপির এখানকার অন্যতম মুখ। কিন্তু এই বাঙালিরা তাহলে এই যে এখন বিজেপির যে হিন্দুত্ববাদী তো আছেই, কিন্তু বাঙালি সংস্কৃতির উপর যে আগ্রাসন, সেইটা কি তাহলে এই সাধারণ বাঙালি যারা বিজেপিকে সমর্থন করেন, এক, যারা বিজেপির বিভিন্ন পার্লামেন্টারি প্রসেসে অংশগ্রহণ করছেন, তারা তারা কি তাহলে মেনে নিচ্ছেন মাথা নিচু করে, না তারা বুঝতে পারছেন না? দুটোই। একদল একেবারেই বুঝতে পারছে না। আমি তো এখানে এসে আমি চাকরি বাকরি আমেরিকাতে একটা দারুণ লুক্রেটিভ চাকরি করতাম, হ্যাঁ, দীর্ঘকাল। তো সেই সব ছেড়ে দিয়ে, ডলার কামানো ছেড়ে দিয়ে এখন আমি দেশে ফিরে এসে স্বেচ্ছা অবসর নিয়ে আমি 3 মাস 4 মাস করে থাকি। 2024-এ আমি 5 মাস ছিলাম। তো আমি প্রচুর ঘুরি। আমার আমার যে জ্ঞান, এবং আমি একটা ভীষণ গরিব ঘর থেকে, রাস্তার ধুলো থেকে উঠে আসা একটা ছেলে। বাংলা মিডিয়ামে পড়া একটা ছেলে। তো আমি দেখেছি নিজের চোখে দুরকম, আপনি যেটা বললেন। একদল হচ্ছে যে থ্রেটটা বুঝতে পারছে না। যে কি মারাত্মক থ্রেট, আমাদের বাঙালি জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য যে একটা কি মারাত্মক একটা বিপদ, সেটা যে আগ্রাসন, সেটা একেবারেই অনেক লোকে সেটা বুঝতেই পারছে না। অনেক, এবং তার মধ্যে আমার নিজের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন অনেকেই আছে। আমার মানে আমি তাদের সঙ্গে কথা বলে দেখেছি যে তারা বোঝেই না যে কি মারাত্মক আগ্রাসনটা আসছে। আর আরেক দল আছে, তারা সবকিছু জেনে শুনেও বিজেপিকে সাপোর্ট করে, কারণ তাদের মেন হচ্ছে ইসলামোফোবিয়া, মানে মুসলমানদের প্রতি আচ্ছা, একটা বিজাতীয় ঘৃণা। এবং আমার বহু আমার একটা নিজের ইউটিউব চ্যানেল আছে, আমার নামে পার্থ ব্যানার্জি বা ডক্টর পার্থ ব্যানার্জি দিয়ে খুঁজলেই পাওয়া যাবে। আমি সেখানে বারবার করে বলেছি যে তোমরা যারা মুসলমানদের সম্পর্কে খারাপ কথা বলো, তারা কি মুসলমানদের সঙ্গে কখনো ঘনিষ্ঠভাবে মিশে দেখেছো? তোমাদের সমস্ত যত আইডিয়া, ও কবে নোয়াখালীতে কি দাঙ্গা হয়েছিল, হ্যাঁ, কবে কি হয়েছিল, আগে কেন বাংলাদেশ থেকে আগে 30% গ্রেট ছিল, ক্যালকাটা কিলিং ইত্যাদি। গ্রেট ক্যালকাটা কিলিং, মানে হ্যাঁ, ফালতু, মানে ফালতু, মানে আমি ইতিহাসের দিক থেকে ফালতু বলছি না, কিন্তু এই মুহূর্তে সেই আলোচনাগুলো ফালতু। কারণ এই মুহূর্তে
অনেক বেশি প্রাসঙ্গিক যে আলোচনাগুলো, সেই প্রাসঙ্গিক আলোচনাগুলো তারা করতে চায় না। তারা ওই যেটাকে আমরা মানে কৌতুক করে বলি যে গরুর রচনা, তারা ওই যেটাই যখনই যে আলোচনাটা হবে তারা ওই গরুর রচনাটা একটার পর একটা আমাদেরকে বলে যাবে না, যে আমি আগে। আমি আমি আপনার সাথে একমত এই কারণে যে কালকে অদ্ভুতভাবে যে শুভেন্দু অধিকারী যে দুজন হিন্দু মারা গেছে, বিজেপি তাদের হিন্দু শহীদ বলছে, কিন্তু যে ছেলেটি বিএসএফ এর গুলিতে মারা গেছে এবং এখনো অনেকে হসপিটালে ভর্তি রয়েছেন, তাদের নিয়ে, তারা মুসলমান অনেকে, তাদেরকে নিয়ে বিজেপির চিন্তা নেই। আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমার প্রশ্নটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের এমন একটা ডেমোগ্রাফি, তাদের 30% মুসলিম, 70% হিন্দু। তো এই 30% জনগোষ্ঠী, অর্থাৎ রাফলি 3 কোটি, 3.5 কোটি বা 3.25 কোটি জনসংখ্যাকে সরিয়ে দিয়ে একটি রাজনৈতিক দল, তারা কি, যেখানে নরেন্দ্র মোদী ইনক্লুসিভ গ্রোথের কথা বারবার মুখে বলেন, মানেন কি মানেন না সেটা তো পরেকার কথা, তারা যে রাজনীতিটা করছে, হিন্দু বাঙালি কি বুঝতে পারছে না যে এটা হওয়া সম্ভব নয়? বা এই রাজনীতি হলে পশ্চিমবঙ্গের আজকে মানে ধ্বংসের প্রায় সন্ধিক্ষণে চলে যাবে। কারণ এই মুসলিমদের সংখ্যা যারা রয়েছেন, মুসলিম জনগোষ্ঠী, তারা তো চাষবাস থেকে শুরু করে শ্রমিক কাজ, সমস্ত রকম মানে কায়িক পরিশ্রমের কাজে একটা বড় সেকশন যুক্ত। এটা কি তারা বুঝতে পারছেন না? মানুষ কেন এই রকম অন্ধ করছে? এক। দ্বিতীয় প্রশ্ন, তাহলে জার্মানির মানুষও কি একইভাবে বুঝতে পারেনি বলেই হিটলার ওই আউসভিস পর্যন্ত করতে পেরেছিল? এই দুটো প্রশ্ন রাখি। হ্যাঁ, এইটাই তো। দেখুন, এই সবকটা আপনি যা যা বলছেন প্রত্যেকটা একেবারে যাকে বলে রাইট অন দ্য ডট। মানে এইগুলো মানুষকে বোঝানো খুব দরকার। কিন্তু আপনি যদি ইতিহাসের কথা বলেন, প্রথম কথা হচ্ছে লোকে আর ইতিহাস পড়ে না। মানে লোকে মানুষ কোনো বই পড়ে না। এখন আমরা একটা এমন যুগে বসবাস করছি যেটাকে বলা হচ্ছে দ্য এরা অফ পোস্ট ট্রুথ। মানে সত্য উত্তর যুগ। সত্যের কোনো দাম নেই। আমি এটাকে বলি দ্য এরা অফ পোস্ট রিজন। রিজন মানে হচ্ছে বিচার, বিশ্লেষণ, বিতর্ক। মানে এখনকার দিনে সেই যে আমাদের হীরক রাজার বিখ্যাত কথা আছে না, যে জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। মানে জানতে টানতে কিছু হবে না। তোমাকে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে কিছু খাইয়ে দেওয়া হলো, তোমাকে একটা ফালতু গার্বেজ ইউটিউব চ্যানেলে কিছু খাইয়ে দেওয়া হলো, তোমার ফেসবুকে কিছু খাইয়ে দেওয়া হলো, তুমি কোনো রকম সেটাকে ভেরিফাই না করে, যাচাই না করে, সেটা চোখ বন্ধ করে অন্ধের মতন তুমি আরো 500 লোকের কাছে ছড়িয়ে দিলে। হ্যাঁ, এই যে জিনিসটা, এই জিনিসটা একটা মানুষের সভ্যতার পক্ষে একটা মারাত্মক ক্ষতিকর। রবীন্দ্রনাথ সেই কবে, আজ থেকে প্রায় 100 বছর আগে সভ্যতার সংকট তিনি মারা যাওয়ার আগে লিখে গিয়েছিলেন। হ্যাঁ, আজকের যে সভ্যতার সংকট, সেই সভ্যতার সংকট আরো অনেক গভীর। রবীন্দ্রনাথ সভ্যতার সংকট লিখেছিলেন ইউরোপের ত্রাসের রাজত্ব, রাইজ অফ হিটলার, কিভাবে ইহুদিদেরকে নির্বাচিত করে কনসেন্ট্রেশন ক্যাম্পে, অসুইজের কথা আপনি বলেছেন, সেখানে পাঠানো হতো, কিভাবে তাদের গ্যাস চেম্বারে ঢুকিয়ে দিয়ে মেরে ফেলা হতো, সেসব ইতিহাস আমরা সবাই জানি। কিন্তু আজকে পৃথিবীতে সেই ধরনের ঘটনা একটার পর একটা সারা পৃথিবী জুড়ে ঘটে চলেছে। এবং তার থেকেও বড় কথা, সবচাইতে বড় সভ্যতার সংকট হচ্ছে যে মানুষকে তার নিজের যে সোল, তার যে আত্মা, তার যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটিটা থেকে তাকে কেড়ে নেওয়া হচ্ছে, তাকে আলাদা করে দেওয়া হচ্ছে। অর্থাৎ একটা বাঙালিকে বলা হচ্ছে যে না না তুমি, এবং এটা দুই বাংলাতেই, উগ্র হিন্দু এবং উগ্র মুসলমানদের একই খেলা। আমি কিন্তু উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে শুধু কথা বলি না, আমি একেবারে সমান তালে আমি হ্যাঁ, উগ্র ঠিক ইসলাম। একইভাবে বাংলাদেশে উগ্র, বাংলাদেশ শুধু না, পশ্চিমবঙ্গে উগ্র মুসলিমরা একই রকম কথাবার্তা বলছে, মৌলবাদী শক্তির চরিত্র একই। একই। এবং তুমি যদি একটা শক্তির বিরুদ্ধে, উগ্রপন্থী শক্তির বিরুদ্ধে কথা বলো, আর আরেকটার ব্যাপারে তুমি চোখ বন্ধ করে থাকো, তাহলে সেটা চরম একটা হিপোক্রিসি হবে। তোমাকে উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে কথা বলতে গেলে তোমাকে উগ্র ইসলামীদের বিরুদ্ধে তোমাকে সমান শক্তি দিয়ে তোমাকে কথা বলতে হবে। তো আমি সেইটা বলি। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি যে উগ্র ইসলামীরা এবং উগ্র হিন্দুত্ববাদীরা যেটা করছে, ওরা বাঙালিকে বলছে তুমি বাঙালি না, তুমি হয় ঠিক, হিন্দু নয় মুসলমান। ঠিক। এইটা আমাদের আমাদের জাতির পক্ষে একটা মারাত্মক সংকট। এবং আপনি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছেন, এইটা মনে হয় খুব বেশি প্রাসঙ্গিক হবে বলা, যে ওরা আমাদের বাঙালিত্বকে, আমাদের বাঙালি জাতির যে সবচাইতে বড় আইডেন্টিটি, সেটা হচ্ছে আমাদের ভাষা। ঠিক, ঠিক। আমি 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 একটু আগেই বললাম আমি 100 ভাগ হিন্দু। আমি মানে একদম আমার আমার বউ আমাকে বলে যে তুমি এত হিন্দু হিন্দু করো কেন? মানে আমি একদম 100% হিন্দু। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু আমি রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দু, আমি ভগবান শ্রী চৈতন্যের হিন্দু। আমি উদার নৈতিকতায় বিশ্বাসী।
এই যে উগ্র ইসলামীরা আর এই উগ্র হিন্দুত্ববাদীরা, ওরা আমাদের ভাষাটাকে, সবচাইতে বড় আমাদের যে আইডেন্টিটি, আমাদের যে শনাক্তকরণ, সেই ভাষাটাকে আমাদের কাছ থেকে সম্পূর্ণভাবে কেড়ে নিচ্ছে এবং বলছে যে তোমরা বাঙালি না, তোমাদের কোনো কোনো কন্ট্রিবিউশন নেই, তোমরা কিচ্ছু করনি, তোমরা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করনি, তোমরা কিচ্ছু করনি, তোমরা ব্যবসা করনি। বলছে বাঙালিরা নাকি ব্যবসা করতে জানে না। হ্যাঁ, মানে এর থেকে হাস্যকর কথা আর কিছু হতে পারে না। তো এই না, যে আমি জিনিসগুলো, আমি আমি জাস্ট আপনার কথাটাকেই সমর্থন করে বলি। আসামে তো প্রায় 1,30,00,000 বাঙালি আছে, তার মধ্যে মুসলিম বাঙালি আছেন প্রায় 80 লক্ষ, যারা চাষবাস করেন। আসামিরা তাদের মিয়া ভাই বলে। এই মিয়াদের অদ্ভুতভাবে দাগিয়ে দেওয়া হচ্ছে যে তারা বাংলাদেশি, বাঙালি নয়। এবং আমি যে ডিটেনশন ক্যাম্প রয়েছে পশ্চিমবঙ্গের মানুষ সেটা জানে না, কি ব্যাপক পরিমাণে ডিভোটার ডিটেনশন ক্যাম্প রয়েছে। এবং এই মিয়া ভাই যারা, তারা যদি চাষ না করে, অহমিয়ারা যারা হিন্দু অহমিয়া, তারা বেশিরভাগই চাষবাস করে না, তাহলে তারা সবজি খেতে পারবে না। কিন্তু এই মিয়া ভাইদেরকে, তাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে যে না, এরা অ্যাকচুয়ালি বাঙালি নয়। এই যে বাংলার যে, এবং এটা বিজেপি রুল স্টেট মানে হয়ে যাওয়ার পরে, আসামও তো গত 10 বছর ধরে বিজেপি শাসন করছে, প্রায় 10 বছর হতে চললো। আসছে বছর আবার ইলেকশন। তো হেমন্ত বিশ্ব শর্মারা বলে এটা আরো ভয়ঙ্কর ভাবে বেড়েছে। এই যে আমাদের ভাষাটাই ছিল তো আইডেন্টিটি, যে কারণে বাংলাদেশ হলো। আপনার কি মনে হয় না যে বাংলাদেশে হাসিনার অনেক রকম ব্যাপার ছিল, স্বৈরতান্ত্রিক ব্যাপার, ভোট ঠিক মতো করেনি, কিন্তু আজকে বাংলাদেশেও আমরা একই প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি, যে ভাষাটা চলে যাচ্ছে ব্যাকসিটে, ধর্মটা চলে যাচ্ছে আগে। ঠিক পশ্চিমবঙ্গ ভাষাটা চলে যাচ্ছে ব্যাকসিটে, ধর্মটা চলে যাচ্ছে আগে। একেবারেই একেবারেই, এবং এটার কারণটা এগুলো কি? হচ্ছে ফ্যাসিবাদের নানা রকম কৌশল। ফ্যাসিবাদ ফ্যাসিবাদ তো আগেকার মতন ওই হিটলারের মতন তো মানে ইহুদিদেরকে রাস্তায় ধরে ধরে মাথায় গুলি করে তো আর মারবে না, বা গ্যাস চেম্বারে আবার ঢুকিয়ে দেবে না, সেই দিন আর নেই। যেটা ওরা করছে সেটা হচ্ছে একটা জাতিকে, তার যে আইডেন্টিটি, তার যে সোল, তার যে আত্মা, সেটাকে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। এবং তাদেরকে এই যে মানবাধিকার বলে যে জিনিসটা আছে পৃথিবীতে, সেই মানবাধিকারের মধ্যে শুধুমাত্র বেঁচে থাকার অধিকার, খাওয়ার অধিকার, বাসস্থানের অধিকার, পরিবেশের অধিকার, জলের অধিকার, বাতাসের অধিকার, শুধু তো সেগুলো না, স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার শুধু সেগুলো না, তার মধ্যে ভাষার অধিকার একটা বিরাট অধিকার, তার মধ্যে আমার আইডেন্টিটির অধিকার আমার একটা বিরাট অধিকার। কিন্তু এই জিনিসগুলো নিয়ে, এবং মিডিয়া, কর্পোরেট মিডিয়া এমন ভাবে বিকৃত হয়ে গেছে, এমন ভাবে সোল্ড আউট হয়ে গেছে, যে তারা এই বিষয়গুলো নিয়ে কোনো কথাই বলছে না, যেন এগুলো কোনো ইম্পর্টেন্ট বিষয় নয়। আপনি যদি লক্ষ্য করে দেখেন, মানে আপনি আমার থেকে অনেক ভালো জানেন, আপনি একজন বিরাট মানে অভিজ্ঞ এবং কৃতি একজন সাংবাদিক, আপনাকে আমি আর কি শেখাবো। না, আমি বলছি, আমি আমি আমার মনের কথা, দেখুন আমি একদম মনের কথা বলি, আমি কোনো না না, রাজনৈতিক, স্বাভাবিক, আমাদের এখানে মনের কথা বলার জন্যই আমি এটা করেছি। মনের কথা বলবেন, যত বেশি মনের কথা বলবেন তত আপনি মানুষের কাছে বেশি আপনি পৌঁছতে পারবেন। মানুষ না সততায় খুব বিশ্বাস করে, এটা আমি দেখেছি। মানুষ এখনো, বেশিরভাগ মানুষ, আর মানুষও তো বোকা নয়, হয়তো তারা কেউ পিএইচডি করেনি বা কলেজে পড়েনি, হ্যাঁ, বা এমএ ডিগ্রি করেনি, কিন্তু মানুষ বোকা না। মানুষ একটা লোকের সঙ্গে কথা বললেই বুঝতে পারে যে সেই লোকটা অনেস্টলি কথা বলছে না সেই লোকটা ফেক। হ্যাঁ, এই জিনিসটা, এবং এই জিনিসটা গ্রামাঞ্চলের মধ্যে, মানুষের মধ্যে, গরিব মানুষের মধ্যে এই সততাটা অনেক অনেক বেশি। এটা হচ্ছে ঠিক, আমার আমার ব্যক্তিগত ঠিক। অভিজ্ঞতা। তারা আপনি জানে। একদমই, একদম তারা বোঝে যে আমার সমস্যাটা অ্যাকচুয়ালি কোথায়। আমার মাছের একদম। দোকানটা বন্ধ হয়ে গেলে কি করবো। এই যে হ্যাঁ, আমাদের রাজ্য থেকে আমি একটা হিসেবে প্রায় ধরুন গিয়ে 1 কোটি পরিযায়ী শ্রমিক ধরে নিতে হবে গড়পড়তা আসা যাওয়ার মধ্যে সারা ভারতে কাজ করে। পশ্চিমবঙ্গের আজকের এই যে যা ঘটনা ঘটলো গত 1 সপ্তাহ ধরে মুর্শিদাবাদে, অন্যান্য জেলায়, সবচেয়ে বড় ইম্প্যাক্ট কিন্তু তাদের ওপরেই পড়বে। যে পরিযায়ী শ্রমিকরা আইটিতে হায়দ্রাবাদে বা ব্যাঙ্গালোরে কাজ করে, তাদের উপর অতটা পড়বে না। কিন্তু যারা ছোট কারবার করে, অদিত চৌধুরী বলছিলেন, দেখছিলাম যে আপনারা দল নির্বিশেষে এটা করুন, কারণ এই পরিযায়ী শ্রমিকদের কেউ কাজ দেবে না, তাদেরকে মুসলিম বলে দাগিয়ে দেওয়া হবে। এই সংকটটা গরিব মানুষ বুঝতে পারছে, কিন্তু কলকাতা শহরের মধ্যবিত্ত বাঙালি তারা কেন বুঝতে পারছে না? কারণ তাদের তাদের কিছু, প্রথম কথা হচ্ছে এই যে দেখুন, মানে আমি তো মার্কসিস্ট না, কিন্তু আমি মার্কসের কতগুলো কথাতে আমি খুব বিশ্বাস করি। তার মধ্যে একটা হচ্ছে এই যে বুর্জোয়া লিবারালদের যে কথা, মার্ক্সবাদে একটা কথা আছে
এরা হচ্ছে, দেখুন আমি আপনি আমরা সবাই আমরা হচ্ছি একদম মানে মানে সুবিধাভোগী বুর্জোয়া লিবারেলের শ্রেণী। হ্যাঁ, আমরা ঠিকই। একটু অন্যরকম, আমরা একটু অন্যরকম ভাবনা চিন্তা করি, সেটা অন্য কথা, কিন্তু আমাদের তো মাঠে গিয়ে ধানটা পুঁততে হচ্ছে না, আমাদের ধান রুইতে হচ্ছে না, আমাদের তো পুকুর থেকে বা আমি সুন্দরবনের একটা কলেজে, আমি একেবারে রিমোট একটা কলেজে আমি 4 বছর আমি পড়িয়েছি, সেখানে আমি ছিলাম। হ্যাঁ, সেখানে লোকেরা, আমি এসব নিয়ে আমার স্মৃতিকথায় ঘটি কাহিনী এসব জায়গায় অনেক লিখেছি। আমি এগুলো বলছি আর কি এই কারণে যে মানুষের যে দৈনন্দিন জীবনের যে সমস্যা, সেই সমস্যাটা নিয়ে আমরা যারা তথাকথিত শিক্ষিত ভদ্রলোক বাঙালি যে পুরুষ এবং মহিলারা আছি না, আমরা কিচ্ছু জানি না এবং আমরা কোনোদিনও তাদের সম্পর্কে জানার কোনো চেষ্টাও করিনি। হ্যাঁ? আমরা আমরা মানে সুবিধাভোগী একটা শ্রেণী। আমাদের মানিকতলা বাজারে গিয়ে বা আমাদের লেক মার্কেটে গড়িয়াহাটে গিয়ে আমরা ইলিশ মাছটা ২,০০০ টাকার জায়গায় আমরা আজকে ১৬০০ টাকায় কিলো পেয়েছি, আমরা তাতে সাংঘাতিক খুশি। এই হচ্ছে আমাদের চরিত্র। হ্যাঁ? আজকে যে লোকটা ধান রুইছে বা আজকে যে লোকটা আখের ক্ষেতে কাজ করছে, আজকে যে লোকটা মানে মুসুর ডালের ক্ষেত করছে, আজকে যে লোকটা গরামির কাজ করছে, আজকে যে লোকটা ওই সুন্দরবনের ওই জেলেদের মতন মানে বাঘের আ ওই জায়গাটাতে ব্যাঘ্র সংকুল একটা জায়গাতে চিংড়ি মাছ ধরছে বাদাবনে গিয়ে, আমরা তাদের সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। যে দিদিরা আজকে জয়নগর, মজিলপুর, ঠিক। লক্ষ্মীকান্তপুর, ক্যানিং থেকে ট্রেনে করে আসছে ভোরবেলায়, আমরা তাদের সম্পর্কে আমাদের মতন একটা এত hypocritical এই শ্রেণী পৃথিবীতে খুব কম আছে এবং আমি নিজেই তাদের মধ্যে একজন। তা আমি আপনাকে বলছি যে না, এটা এদের এটা ঠিকই বলেছেন। বিহারিরা, কেন বিহারিদের গ্রাম আছে। আমি আমার বিহারি যারা বন্ধু, খুব ঘনিষ্ঠ ভাবে, তাদের দেখেছি গ্রামে যায়, কি চাষবাস হচ্ছে। তারা শহরে থাকে, তারা বড় বড় চাকরি করে, তারা গাড়ি বাড়ি এসি ছাড়া চলে না। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দে হ্যাভ মানে মানে ইকুয়েট দেয়ার আইডেন্টিটি উইথ দ্য ভিলেজ পিপল, উইথ দ্য কমন পিপল। কিন্তু বাঙালি যে একদম মুহূর্তে আমরা একটা আমাদের বাঙালিতে চাকরি নেই। পেয়ে গেলাম, আমার রুট বলে আর কিছু রইলো না। আমার রুট বলে আর কিছু থাকলো না এবং এখন এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে, ইকোনমির সঙ্গে ল্যাঙ্গুয়েজ বা কালচারের যে মিলটা আছে না, সেই মিলটাকে খুব বড় করে আমাদেরকে মানুষকে বোঝাতে হবে। আপনি একটা থেকে আরেকটা থেকে আলাদা করতে পারবেন না। আমাদের ইকোনমিটা এমনভাবে শহর কেন্দ্রিক করে দেওয়া হয়েছে যে আমরা মনে করছি যে আমার বাংলা ভাষা নিয়ে আমার এত কথা বলার কি দরকার? আমি বলছি আপনাকে, ঠিক। বাংলা ভাষা নিয়ে কথা বলে কি হবে? আমাদের তো আমরা আমরা আইটিতে কাজ করি বা আমরা মেডিকেল পড়তে যাচ্ছি, আমরা ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছি, বা আমার বাবার একটা ব্যবসা আছে, আমি সেই ব্যবসাটাকে আমি চালিয়ে যাব। আমার বাংলা নিয়ে এত মাতামাতি করার কি আছে? আমি আমি অত বাঙালি-টাঙালি নিয়ে আমি অত আমার আমার নিজের বন্ধু-বান্ধব অনেকে বলেছে, "আমি অত বাঙালি-টাঙালি, আমি আগে ইন্ডিয়ান।" এখন আবার বলে, "আমি আগে হিন্দু।" হ্যাঁ? সে হিন্দু ধর্ম সম্বন্ধে কিচ্ছু জানে না। কিচ্ছু জানে না। কিন্তু তাকে মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে হিন্দু খাতরে মে হ্যায়। হ্যাঁ? এর থেকে হাস্যকর কথা আর কিছু হতে পারে না। ভারতে যদি খাতরে যদি কেউ থাকে, তাহলে ভারতে মুসলমানরা খাতরেতে আছে, ভারতে দলিতরা খাতরেতে আছে, ভারতে গরিবরা খাতরেতে আছে এবং ভারতে মেয়েরা খাতরেতে আছে। ভারতে এই যে মহিলাদের, নারীদের উপরে যে মারাত্মক যে অত্যাচার চলছে, এই যে বিভিন্ন জায়গাতে আমরা খবর পাই, আজকে ওয়েস্ট বেঙ্গলে কিছু হলে মিডিয়া সেইটা নিয়ে একেবারে বাজার মাত করে দেয়। সেটা একেবারে হট কেকের মতন বিক্রি হয়। মিডিয়া তো বিক্রি, মানে মিডিয়া একটা পণ্য, মুনাফা করার পণ্য। মিডিয়াতে কোনো জার্নালিজম আর কিচ্ছু নেই। প্রাইভেটাইজড হয়ে যাওয়ার পরে মিডিয়া জার্নালিজম করে না। মিডিয়া শুধু মুনাফা করে। মিডিয়া পটেটো চিপস যেমন বিক্রি হয়, কেনটাকি ফ্রাইড চিকেন যেমন কোক বিক্রি হয়, সেরকম মিডিয়া খবর বিক্রি হয়। মিডিয়ার কোনো জার্নালিজমের কোনো রকম মিশন আর কিচ্ছু অবশিষ্ট নেই প্রাইভেট মিডিয়াতে। কিছু কিছু জার্নালিস্ট আছে, তারা ভালো কাজ করছে, সেটা অন্য কথা। কিন্তু মিডিয়া অ্যাজ এ সামগ্রিকভাবে তো রিচ সেই অর্থে তাদের অত বেশি নয়। সাধারণ আমি যখন খবরের কাগজে ঢুকেছিলাম, যে অবস্থা দেখতাম, আমরা দাঙ্গা শব্দ লিখতে গেলে 4 বার ভাবতাম, কোন হ্যাঁ, সম্প্রদায়ের মধ্যে হয়েছে লিখতে গেলে 4 বার ভাবতাম। আমাদের নির্দেশ ছিল, মানে ইনফ্যাক্ট আমি বরুণ একটা এথিক্স সেনগুপ্তর আন্ডারে দরকার। কাজ করেছি, অভিক সরকারের আন্ডারে কাজ করেছি, ভীষণভাবে যাতে আমার লেখায় বা আমার বলায় ফ্লেয়ার আপ না করে, এইটা ফ্লেয়ার আপ সবসময় না আমাদের করে। মাথায় রাখতে হতো। এখন হ্যাঁ, কিন্তু আর এখন উল্টোটা, এখন হচ্ছে উল্টোটা, ফ্লেয়ার আপ জাস্ট যত উল্টোটা। করিয়ে দেওয়া হবে তত বেশি বিক্রি হবে। আজকে কেন দাঙ্গা হয়েছে মুর্শিদাবাদে, সেইটার কারণ আমাদের অনুসন্ধান পরে। ওগুলো ইম্পর্টেন্ট না। আগে
দেখা, আমি যখন জার্নালিজম পড়তে কলাম্বিয়া ইউনিভার্সিটিতে গিয়েছিলাম নিউ ইয়র্কে, আমার যিনি প্রফেসর ছিলেন, যার কাছে আমি রিপোর্টিং শিখেছি, ভদ্রমহিলা, হ্যাঁ, প্রফেসর লিনেল হ্যানকক, এখনই নামটা বলে দিচ্ছি, যাই হোক, বলছি, তিনি আমাকে বলতেন, পার্থ, তুমি যে জার্নালিজম করো ওই জার্নালিজম এখনকার দিনে চলবে না, এখন দেখতে হবে যে তুমি কতগুলো বডি দেখাতে পারো। হ্যাঁ, ইফ দেয়ার ইজ নো বডি দেয়ার ইজ নো নিউজ। মানে কি সাংঘাতিক কথা! আমি বললাম যে কি বলছেন আপনি? বলছে হ্যাঁ, এইটাই তোমাকে বুঝতে হবে, বডি দেখাতে হবে। আজকে শামশেরগঞ্জে দাঙ্গা কেন হলো, সেখানে বাংলাদেশ থেকে গুন্ডা আমদানি করা হয়েছে কিনা, বিএসএফ সেখানে কেন সেই বর্ডারটাকে সুরক্ষিত করতে পারিনি, এটা তো রাজ্যের ব্যাপার না, বিএসএফ এর ব্যাপার। বিএসএফ কেন বর্ডারকে সুরক্ষিত করতে পারিনি, কেন, কোথা থেকে এই গুন্ডাগুলো ঢুকলো, তারা কি ঝাড়খণ্ড থেকে এসে পাকুড় স্টেশনে নেমেছিল, মানে এই যে সব কথাগুলো হচ্ছে, সেইগুলো আসলে ইম্পর্টেন্ট না। না না না, ইম্পর্টেন্ট হচ্ছে যে ওখানে কতগুলো লাশ পড়েছে এবং তার মধ্যে কটা হিন্দু কটা মুসলমান। ইয়েস, এইটাই হয়েছে ব্যাপার। আচ্ছা, কি এই সাংঘাতিক প্রসঙ্গে ব্যাপার! একটা অন্য কথা জিজ্ঞেস করি। এই মমতা ব্যানার্জি বুধবার দিনকে ইমাম মোয়াজ্জামদের মিটিং করলেন, অনেক কিছু বলেছেন। মমতা ব্যানার্জির বিরুদ্ধে তো একটা বড় অভিযোগ যে দুর্নীতি ঢাকতে, চাকরি এটা ঢাকতে তিনি এই দাঙ্গার মানে পুলিশ হিসেবে সক্রিয় করে নিয়ে গেল, এক। 2 নম্বর হচ্ছে যে এই যে একটা সেকশন অফ মুসলিম অ্যাবিউজমেন্ট বলে যেটা করা হয়, যে তাদের তোষণের রাজনীতি, সেটা অনেকেই অভিযোগ করেন। তো আপনার কি মনে হয়, এবং তৃণমূল দলের অ্যাকচুয়ালি কোনো মতাদর্শগত সেভাবে ভিত্তি নেই, আপনার কি মনে হয় এই তৃণমূল এই ফর্মে এই যে বিজেপির যে ন্যারেটিভ, তার সম্পূর্ণ মোকাবিলা করতে পারবে? কারণ আমি দেখি যেই টিকিট পায় না তৃণমূলের, সেই চলে যায় বিজেপিতে। অর্জুন সিং, আমি আপনাকে বলছি, অর্জুন সিং বিজেপিতে যাওয়ার 3 দিন আগে আমার সাথে কথা হয়েছিল, অর্জুন সিং বলছিল দেখি টিকিটটা পাওয়ার। আমি আপনাকে বলি, তাপস রায় আমার বরানগর কেন্দ্রের বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। যেদিন তিনি জয়েন করবেন তার আগের দিন বিকেলবেলা কোনো একটা দরকারে আমার পাড়ার ক্লাবের, আমার তার বাড়িতে যেতে হয়, এবং তাপস রায়কে আমি জিজ্ঞেস করি, বলি, কিন্তু সে এক বকগাছ, মানে তাকে টিকিট উত্তর কলকাতা না দিলে সে বিজেপিতে যাবে। অর্থাৎ শুভেন্দু অধিকারী এই যে দল ছেড়েছেন, দল ছাড়ার কারণ কিন্তু অ্যাকচুয়ালি মতাদর্শগত নয়। অর্থাৎ তৃণমূলে এইরকম ঝাঁক লোক আছে যারা মতাদর্শ বলে কোনো ব্যাপার না, যারা তৃণমূলে থেকেও মতাদর্শ নেই বা বিজেপিতে গেলেও কি করবেন, তারা তো যেভাবে চলে যাচ্ছে, অর্থাৎ তৃণমূল পার্টিটা গড়ে উঠেছে, আজকে 14 বছর ক্ষমতায় রয়েছে, মমতা তো লড়াই সংগ্রাম করেছেন, সিপিএম এর মতো একটা পাহাড়কে উঠিয়েছেন, কিন্তু দলীয় কর্মীদের মধ্যে কোনো মতাদর্শ তৈরি হয়। সেই রকম একটা পার্টির পক্ষে বিজেপির মতো একটা রেজিমেন্টেড ফোর্স, যারা সাভারকারের মতাদর্শে চলেন, আরএসএস এর মতাদর্শে চলেন, তাদের পুরোপুরি মোকাবিলা করা কি সম্ভব, যেহেতু ইলেকশন 1 বছরের মধ্যে? হ্যাঁ, এটা একটা খুব ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এর কোনো মানে হ্যাঁ বা না এইরকম কোনো মানে অবজেক্টিভ টাইপ মাধ্যমিকের প্রশ্নের মতো হ্যাঁ অথবা না বলো, হ্যাঁ, এরকম কিছু বলা যায় না। কিন্তু আমি বলছি আপনাকে, দেখুন, আমি তো তৃণমূল করি না, আমি কোনো পার্টি না, করি না। আমাকে আমাকে অনেকে গালাগালি দেয়, নোংরা অশ্লীল গালাগালি, ইনবক্সে গিয়ে আমাকে মানে একাধিকবার ডেথ থ্রেট দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি লয়ারের কাছে আপনি গেছিলাম। কদিন আগে ফেসবুকে কিছু ব্লগ করলেন, আপনি লিখেছিলেন যে এমন গালাগাল করছে। এমন গালাগাল এবং এমন নোংরা গালাগালি, মানে আমার ফিল্টার করা আছে ফেসবুকে, আমার ফ্রেন্ড না হলে কমেন্ট করা যায় না। এটা করতে বাধ্য হয়েছি, কারণ যারা বন্ধু সেজে বসে এত অশ্লীল নোংরা ইতর মানে কুৎসিত ভাষায় গালাগালি দিত, হ্যাঁ, যে আমার তো দেখুন, ফেসবুকে আমার বউ আছে, আমার বাড়ির হাজার লোক আছে, ফ্যামিলি আছে, ছাত্রছাত্রী আছে, আমার মানে ভীষণ সব লোকজন, কাছের মানুষ আছে, তারা ওগুলো দেখছে। ফলে আমি তাদেরকে ফিল্টার করে দিয়েছি, কিন্তু এখন তারা ইনবক্সে গিয়ে নোংরা গালাগালি দিয়ে চলে যায়। হ্যাঁ, সেগুলো আমাকে এমন ধরনের আমায় ব্যবস্থা নিতে হয়েছে যাতে আমি লিগাল অ্যাকশন নিতে পারি, এরকম আমায় একাধিকবার করতে হয়েছে। যাই হোক, সেটা কথা না। আমি কোনো পার্টি করি না, আমাকে চটিচাটা ফটিচাটা অনেকে বলে। আমি গতবার যখন দ্বিতীয়বারের জন্য আবার ভোটের সময় ফিরে এসছিলাম, তখন আমায় বলেছিল ও তো তৃণমূলের টাকা এসছে। আমি একটা পয়সা কারোর কাছ থেকে পাইনি, আমি নিজের টাকায় লাখ লাখ টাকা খরচা করে কেবলমাত্র নিজের তাগিদে আমার এই দেশটাকে, আমার এই হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি এসেছি। এবার তৃণমূল, আপনি হ্যাঁ না, হ্যাঁ নাতে উত্তর দিতে হ্যাঁ পারছেন না, না ঠিক। হ্যাঁ নাটা আমি বলছি, হ্যাঁ নাটা আমি উত্তর দিতে দিতে চাই না, কিন্তু আমি একটা কথা বলছি আপনাকে, এটা বলা পরিষ্কার করে বলা খুব দরকার। আমি আজকে মনে করি এই মুহূর্তে পশ্চিমবাংলার যা অবস্থা, এই মুহূর্তে পশ্চিমবাংলায় যদি তৃণমূলের মতন একটা শক্তি যদি না থাকে,
এবং মমতা ব্যানার্জির মতন একজন নেত্রী যদি না থাকে, কালকে পশ্চিমবাংলা বিজেপি হয়ে যাবে। হ্যাঁ, এমন পশ্চিমবাংলার এমন অবস্থা। সিপিএম দিবা স্বপ্ন দেখছে, সিপিএম তো স্যাবোটাজ করছে। না, সিপিএম আমি তো বলছি, পারবে না। শুধু তাই নয়, সিপিএম স্যাবোটাজ করছে, মানে ও 21-এ রাম, না, 26-এ আমি আমরা। জাস্ট এক মিনিট আপনাকে থামাচ্ছি। সিপিএম এরও ভেতরকার মতাদর্শগত ছিল না বলেই সিপিএম এর প্রায় 35% মানুষ তারা বিজেপিতে চলে গেছে বলেই আজকে কিন্তু বিজেপি 5 থেকে 40 হয়েছে। তাই না? ওই একই এইটা সমস্যা। এই কথাটা বুঝতে হবে। ইডিওলজিক্যাল 34 বছরে ক্ষমতায় থাকলেও তারা ইডিওলজিক্যাল শিক্ষাটা দিতে পারেনি, অথবা মানুষের ভেতরের লোভ যাই হোক না কেন। একটা পুরো জেনারেশন তারা ক্ষমতায় ছিল, এবং আমরা সেই সময় নিজেরা বড় হয়েছি। আমরা তাদের ত্রাসের রাজত্ব আমরা দেখেছি, আমরা তাদের পার্টিবাজি আমরা দেখেছি, তাদের পাড়ায় পাড়ায় তাদের কি মানে মারাত্মক তাদের মানে আমরা সব মানে ত্রাহি ত্রাহি, মানে আমার তো এক এক সময় মনে হয় আমরা যখন বড় হয়েছি, প্রসূনদা, একদিকে নকশাল কংগ্রেসের মধ্যে খুনোখুনি চলছে, পাড়ায় ঢুকতে পারি না, পাড়ায় বোমাবাজি চলছে, আর আরেকদিকে সিপিএম। মানে কি মারাত্মক এরা ত্রাসের রাজত্ব চালিয়ে গেছে, শুধু 34 বছর তো নয়, তার আগেও অনেক দিন ধরে। না না, হ্যাঁ, 67-68 থেকেই বলছি আমি, স্বাভাবিকভাবে তার আমরা পাওয়ার এসেছিল। আমরা আমরা সেই সময়কার সাক্ষী। আমাদেরকে কোনো বই পড়ে এগুলো শিখতে হবে না। আমরা ওই সময় বড় হয়েছি, স্কুলে কলেজে আমরা নিজের চোখে দেখেছি, নিজের বন্ধুদেরকে খুন হয়ে যেতে দেখেছি, রাস্তায় খোলা রিভলভার হাতে ছুটে যেতে দেখেছি, কাঁদানে গ্যাস খেয়েছি, বোমাবাজির মধ্যে আমরা বড় হয়েছি। ফলে এখন যারা তারা পার্টি অফ ডিফারেন্স বলছে তাদেরকে, তাদের মধ্যে বিন্দু মাত্র পরিবর্তন হয়নি। আমি আপনাকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, সিপিএম এর একটা অধিকাংশ লোকের মধ্যে আমি কোন রকম রিপেন্টেন্স আমি দেখি না, যে আমরা যে কাজগুলো করেছি সেই কাজগুলোর জন্য আমরা অনুতপ্ত, আমরা মানুষের কাছে ক্ষমা চাইছি। তারা কি বলছে? মানুষ ভুল করেছে, আমরা কোনো ভুল করিনি, মানুষ ভুল করেছে, মানুষ একদিন তার ভুল বুঝতে পারবে এবং তারা বাম দলগুলোকে আবার ভোট দিয়ে ক্ষমতায় ফিরিয়ে আনবে। এর চাইতে বড় হাস্যকর কথা এবং এর চাইতে দিবাস্বপ্ন আর কিছু হতে পারে না। আজকে যদি মমতা ব্যানার্জির মতো একটা ফোর্স, এবং গরিবরা যেভাবে মমতা ব্যানার্জির 14 বছরে যেভাবে তারা উপকৃত হয়েছে, আজকে যদি মমতা ব্যানার্জির মতো ফোর্স একটা পশ্চিমবঙ্গে না থাকে, কালকে পশ্চিমবঙ্গ একদম এই হিন্দি আগ্রাসনে একেবারে ছেয়ে যাবে। ওই আপনার ওই দিল্লিতে যেরকম বাঙালি পাড়াতে যেরকম মাছের বাজার বন্ধ করে দিয়েছে আরএসএস এর লোকেরা, বিজেপির লোকেরা, পশ্চিমবঙ্গে প্রত্যেকটা বাজারে, মানিকতলা বাজার, গড়িয়াহাট বাজার, লেক মার্কেট, যোগুবাবুর না তো, বাজারে মঙ্গলবার শনিবার এই করে বন্ধ করে দেবে। আমি একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। আপনার কি মনে হয় যে এই বাঙালি যে সংস্কৃতি, সেটা একেবারে সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে? মানে এবার যদি না বাঁচানো যায় তাহলে আগ্রাসনে একেবারে আমরা বুলডিজার হয়ে যাব। একেবারে একেবারে আজকে আপনি যে কোনো দূরে কোথাও যেতে হবে না, আপনি যে কোনো একটা মানে অফিসে যান, যে কোনো একটা টিকিট কাউন্টারে যান, যে কোনো একটা আপনি সিএসসির অটোমেটেড ভয়েস আপনি শুনুন, কোনো বাংলার ব্যাপারই নেই। সে আর যদিও বা বাংলা বলছে, সে এমন বাংলা বলছে আপনি বুঝতেই পারবেন না যে বাংলা বলছে না ওড়িয়া বলছে না উর্দু বলছে, মানে ভয়ঙ্কর। এইটা সরকারি স্তরে এই জিনিসগুলো চলছে। আর বাঙালিদের মধ্যে একটা হীনম্মন্যতা সৃষ্টি করা হয়েছে একদিকে, যে আমরা নাকি কেউ ইতিহাস পড়ে না, আমরা নাকি কিচ্ছু করিনি, আমাদের নাকি রামমোহন, বঙ্কিমচন্দ্র, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ কেউ ছিল না, বিদ্যাসাগর কেউ ছিল না, আমরা স্বাধীনতা সংগ্রামে কোনো রক্ত দিইনি, আরএসএস বিজেপি স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশের গুপ্তচর হিসেবে কাজ করেছে। তারা এখন নেতাজিকে তাদের নিজেদের লোক বলে দাবি করছে, অথচ নেতাজি মতন একজন অসাম্প্রদায়িক বাঙালি, চিত্তরঞ্জন দাসের মতন একজন অসাম্প্রদায়িক বাঙালি, তাদেরকে ওরা মানুষকে, ইতিহাসকে ভুলিয়ে দিচ্ছে, বাঙালির ইতিহাস ভুলিয়ে দিচ্ছে। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে ইয়াং ছেলেমেয়েরা, যেহেতু তারা বাংলা পড়তে পারে না, বাংলা লিখতে পারে না, হ্যাঁ, তারা কোনো বাঙালির কোনো সাহিত্য, বাঙালির রবীন্দ্রনাথ, বাঙালির শরৎচন্দ্র, বাঙালির বিভূতিভূষণ, হ্যাঁ, কিচ্ছু জানে না, কিচ্ছু পড়ে না, কোনো ধারণা নেই। ফলে একটা জাতি, একটা পুরো নতুন একটা প্রজন্ম তৈরি হচ্ছে যাদের মধ্যে কোনো বাঙালি আইডেন্টিটি নেই। এইখানে জোর করে তাদের উপরে হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে হিন্দি হচ্ছে আমাদের জাতীয় ভাষা, এবং হিন্দি যদিও জাতীয় ভাষা না, কিন্তু জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। কারণ আরএসএস এর প্রথম দিন থেকে আরএসএস এর যে 100 বছরের ডক্ট্রিন, তার মধ্যে একটা ছিল হিন্দি, হিন্দু, হিন্দুস্তান নাম্বার 1, আর নাম্বার 2 হচ্ছে ভারতের 3 প্রধান শত্রুকে, ভারতের প্রধান শত্রু হচ্ছে ইসলাম নাম্বার 1,
নাম্বার 2 খ্রিস্টানিটি, নাম্বার 3 কমিউনিজম। এই হচ্ছে ওরা এইভাবে পুরো পশ্চিমবাংলাটাকে দখল করে নিতে চায়। পার্থদা, পার্থদা, আমাদের আলোচনা একেবারে শেষ হয়ে গেছে, শেষ লগ্নে। আপনি আজকে এই যে মূল্যবান সময় দিলেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আগামী দিনকে আরো এই ধরনের সুচিন্তিত মতামত পাবো আশা করি, এবং আমরা এই বাংলা বাঙালি সংস্কৃতি রক্ষার জন্য এবং ভারতের প্রকৃত মানুষের, সাধারণ মানুষের খবর বা বিশ্লেষণ তুলে ধরার জন্য ডিডি কলকাতা 1 আপনারা দেখতে থাকুন। আপনি আশা করি ভবিষ্যতে আবার আসবেন, আপনার আরো মূল্যবান মতামত আমরা পাবো। ধন্যবাদ, ভালো অনেক থাকবেন। ধন্যবাদ, নমস্কার।